আমি ওনাকে হাত নেড়েছিলাম, তোমরা ভিডিওয় দেখেছো। শুধু সেই কারণে নেমে এসেছি। इतना नहीं चाहिए भैया, आप एक बस 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 थैंक यू भैया, थैंक यू। हाँ जी, पेड़ का ही। आपके घर के नाम तो बताओ। दौलत। দৌলত। জি, আরে আরে বাপ রে বাপ, এই হচ্ছে আসল দৌলত। মন বড় হওয়া চাই। বাই। দেখলে তো কোনটার কথা বলছিলাম, মানে এই ভগবান যেন শুনতে পেয়েছে কি বলছে, আমার চোখে জল চলে এসেছে। এই যে বলি না, হিমাচলীরা মাটির মানুষ। ভিউটা জাস্ট ব্রেথ টেকিং। আমাদের জায়গায় অনেকে হলে না এই ট্রিপটা করে অনেক কিছু দাবি করে নিত। দুর্দান্ত খেতে, আর এটা কিন্তু একদম হোমমেড। সেঞ্জ ভ্যালি হিমাচলের এক লুকোনো উপত্যকা। বাংলায় জানিয়ে ইউটিউবে কোনো ভিডিও তোমরা হয়তো আগে দেখোনি। আজ সেই সেঞ্জ ভ্যালির সঙ্গেই পরিচয় করিয়ে দেবো তোমাদের। পাঁচ মিনিটের পরিচয়ে কেউ বাড়িতে ডাকেন সিড্ডু খেতে, কেউ ছুটে আসেন নিজের বাগানের আপেল দিতে। এই কোথায় এলাম? এখানে পাহাড় যতটা উঁচু, ঠিক ততটাই পাহাড়ি মানুষগুলোর মন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সেঞ্জ ভ্যালি। অফবিট হিমাচল সিরিজের আরেকটা নতুন পর্বে আবার তোমাদের স্বাগত। আজ তোমাদের নিয়ে যাব রায়লা। বলবো এক প্রাচীন গ্রামের গল্প, যেখানে পাহাড় চূড়োয় মেঘের সঙ্গে গল্প করে কোন সেকালের কঠিন। তারপর পৌঁছবো আশ্চর্য এক মাঠে, যার ভালো নাম ভাটকান্ডা, যেখানে 360 ডিগ্রি শুধু হিমালয়, সঙ্গে স্বর্গীয় এক সানসেট। তারপর চেখে দেখব হিমাচলি পোলাও। এখানেই শেষ নয়, থাকছে আরো আরো অনেক কিছু। তবে তার জন্য ভিডিওটা কিন্তু তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এতক্ষণে তো জেনেই গেছো সেঞ্জে আমরা আছি রিভারসাইড কটেজে। আজকের জার্নির গল্পটাও সেঞ্জ থেকেই শুরু হচ্ছে। এখন দুপুর। আজ আর আমরা কটেজে লাঞ্চ করিনি। সকালে পদব্রজে গ্রাম ঘোরার পর লাঞ্চ প্যাক করেই আবার বেরিয়ে পড়েছি জিমনিতে। আপাতত যাচ্ছি রায়লা। সেঞ্জ নদী আর বিহালির গল্প তো আগের পর্বেই দেখিয়েছি। তোমরা যারা এই চ্যানেলে নতুন বা আগের এপিসোডটা কোনোভাবে মিস করে গেছো, তাদের জন্য পর্বটার লিংক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে রইল, ইচ্ছে হলে দেখে নিও। ঘড়ি বলছে 2:49। পাখিটা কি দুর্দান্ত, আহা। এখন এই যে উঠছি, এটা হচ্ছে আপার রায়লা ভিলেজ। গ্রামটা তোমাদের দেখাবো আর একটু পরে। আমাদের কটেজ থেকে আপার রায়লা গ্রামটা প্রায় 14 কিলোমিটার। পুরোটাই আঁকাবাঁকা পাহাড়ি পথ, আধ ঘন্টা লেগেই যায়। তবে সেঞ্জে এনএইচপিসি প্রজেক্টের জন্য রাস্তা ইদানিং বেশ ভালো। সেঞ্জ থেকে রায়লা পর্যন্ত দিনে 2টো বাস চলে। চাইলে তোমরা এখানেও থাকতে পারো, এক আধটা রিসর্ট আছে, হোমস্টেও সহজেই পেয়ে যাবে।
वहाँ रोज पूजा होती है? वहाँ यहाँ के रोज पूजा। तो अभी ना बहुत बंद बंद है सब, क्या कुल्लू गए हुए हैं? कौन कुल्लू गए? कुल्लू गए हुए हैं ना? ये जो ट्विन टावर जो बना हुआ है, ये क्या कोई मतलब यहाँ राजा का घर या राजा नहीं, ये सब पीछे ठाकुर लोग उनकी 1905 के सब बता रहे थे। अच्छा, जो पीछे भूकंप नहीं हुआ, हाँ हाँ, कब हुआ है वो? पिछले हाँ? साल। नहीं, बड़े पुराने 7 के बड़ा टावर हो, तो 7 में से ये 2 ही बचे। तो इन दोनों में से भी तो ये वाला काम चल रहा है। हाँ, ये पिछले साल जो बारिश नहीं हुई, हाँ, बाढ़ आई थी ना। हाँ, उससे डैमेज हो गया, फिर खोला इसको, फिर बना रहा है इसको। রায়লার বিখ্যাত টুইন টাওয়ার, দুটো একই রকম টাওয়ারের মতো বিল্ডিং। আসলে এই জায়গাটার নাম ঢালিয়ারা, এবং এই টাওয়ার দুটোকে বলা হয় ঢালিয়ারা কোঠি। এরও কিন্তু খুব অভিনব একটা গল্প আছে। একশো, 150, 150 বা 200 কোনো কোনো ক্ষেত্রে। এই যে কাঠকুনি স্ট্রাকচার, যেটা হিমাচলীরা বলে থাকেন, অর্থাৎ কাঠ আর পাথর দিয়ে তৈরি বাড়ি, তার যে কত বয়স হয় তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। এই আমার পেছনে যে এই মুহূর্তে রায়লা টুইন টাওয়ার্স দেখছো, মানে যেটা সবার কাছে রায়লা টুইন টাওয়ার্স বলে বিখ্যাত হয়ে গেছে, আসলে সেটা কিন্তু ঢালিয়ারা কোঠি। এর একদম টপ ফ্লোরে হচ্ছে দেবালয়, আর এই গোটা বিল্ডিং পাথর আর কাঠ দিয়ে তৈরি। আর তার যে আর্কিটেকচারের ট্র্যাডিশনটা, সেটাও কিন্তু একটা পুরো অন্য ঘরানার। 1905-এ তৈরি হয়েছিল ঢালিয়ারা ঠাকুরদের এই ঢালিয়ারা কোঠি। আগে কিন্তু 7টা কোঠি ছিল এখানে। বিভিন্ন সময়ে বন্যায়, ভূমিকম্পে 5টা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গত বছর পুরো হিমাচলে যে বন্যা হয়েছিল তাতে একটা কোঠি আবার ক্ষতিগ্রস্ত হয়। এখন সেটাকেই রেনোভেট করে টিকিয়ে রাখার চেষ্টা চলছে, অর্থাৎ এখন এখানে মাত্র 2টো কোঠি। এটা কিন্তু অলমোস্ট পাহাড়ের সবচেয়ে ওপরে, একদম হিল টপে বলতে পারো। দুটো টাওয়ারের মধ্যে একটা টাওয়ার চালটা এখনও অক্ষুণ্ণ আছে, আর ওটা কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়েছে, মানে বন্যা, ভূমিকম্প এগুলোতে এই কোঠির খুব ভালো রকমই ক্ষতি হয়েছে। এবং দ্বিতীয় যে টাওয়ারটা, সেটাই কিন্তু দেখতে পাচ্ছ নিচে ওরা রেনোভেশনের কাজ করছেন এবং চালটা নতুন করে বানানো হচ্ছে। কাঠের বড় বড় লগ, সেগুলোকে বেঁধে দেয়া হচ্ছে এবং সেইভাবে ওরা ওখানে নিয়ে যাচ্ছেন। রায়লার এই টুইন টাওয়ারের একটা লার্জার দ্যান লাইফ মেজাজ আছে। তার পাশেই বাড়িটাকে দেখো, এও কিন্তু কম যায় না অ্যাপিয়ারেন্সে। কাঠকুনি স্ট্রাকচারের হিমাচলি বাড়ি, বাইরে থেকে সিঁড়ি বেয়ে দোতলায় ওঠা যায়। 3 পাশ খোলা হিমালয়ের এমন ভিউ আর কোন বারান্দায় পাবে? এখন বিকেল, তবে বাড়ির বাসিন্দারা রীতিমতো ব্যস্ত। কদিন বাদেই জাঁকিয়ে শীত পড়বে, তাই পোষ্যদের খাবারের জন্য ঘাস স্টক করা হচ্ছে। কোথাও আবার রোদেই শুকোচ্ছে পাশের এক চিলতে জমি থেকে তোলা ভুট্টা। এখন আমরা রয়েছি রায়লা টুইন টাওয়ার্সের একদম যে টপ ভিউ পয়েন্টটা, সেখানে আমি একবার তোমাদের 180 ডিগ্রিতে বার্ডস আই ভিউটা দেখিয়ে দিই কীরকম। এখানেও একটা বিল্ডিং তৈরি হচ্ছে, আর এই হচ্ছে আমাদের টুইন টাওয়ার্স। দেখে নাও। তিনটে 28, প্রায় 3:30। দারুণ হাওয়া দিচ্ছে, সেই সঙ্গে চচ্চড়ে রোদ বলতে যা বোঝায়।
আর এই যে দূরে দেখতে পাচ্ছ, দেখো আমার আঙুল বরাবর, আমরা একটু আগে আপার রায়লা গ্রাম পেরিয়ে এলাম, ওই নিচেটাই হচ্ছে পুরো রায়লা গ্রাম। আমি যতটা সম্ভব জুম করে দেখানো যায় তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো পুরো রায়লা গ্রাম এখান থেকে পাখির চোখে দেখা যায়। আর এখানেই রয়েছে একটা লক্ষ্মীনারায়ণের বিখ্যাত মন্দির, একটা দুটো হোমস্টে রিসর্ট সেগুলোও চোখে পড়লো। এই রায়লা টুইন টাওয়ার কিন্তু মাস্ট, না দেখলে মিস। টুইন টাওয়ার তো হলো, চলো এবার তোমাদের নিয়ে যাব সেই ম্যাজিক্যাল সানসেটটা দেখাতে। ম্যাপ দেখাচ্ছে আমরা পৌঁছে গেছি, অথচ আমরা সম্পূর্ণ ভুল একটা রাস্তায় ঢুকে, ভাগ্যিস পাহাড়ি রাস্তায় মানে গাড়ি ঘোরানোর জায়গা পাওয়া যায় না, ভাগ্যিস ওখানে একটা কোনো প্রজেক্টের টানেল মতো করা আছে, সেখানেই রাস্তাটা গিয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপর শুধুই খাদ। তো ওখানটায় ঘোরানোর একটা জায়গা পাওয়া গেল বলে, না হলে এগুলো সত্যি খুব রিস্কি। আর মানে গুগল ম্যাপেরও দোষ নেই, এত রিমোট না জায়গাগুলো, টুরিস্ট এত কম আসে যে বোর্ড ফোর্ডও খুব ভালো করে দেওয়া নেই। অফরোডিং ঘোরার এই হচ্ছে মজা, এটাই তো অ্যাডভেঞ্চার, মানে কেউ বলে দেওয়ার নেই। মানে আমি মাঝে মাঝে আমরা মজার একটা জিনিস আলোচনা করি, তেনজিং বা এডমান্ড হিলারি যখন ফার্স্ট এভারেস্টে উঠছিলেন তখন ওদের হাতে কোনো মেডিসি ছিল না, না নিজেদের ইনস্টিংক্টকে ভরসা করেই এগোনো। আর এখানে অদ্ভুতভাবে সব পরিচয় হয় লোকজনের সঙ্গে, তারাই সাহায্য করেন মোটামুটি। এই রাস্তাটায় মনে হচ্ছে এটা তো আরো খারাপ রাস্তা। ধালিয়ারা কোঠি থেকে ভাটকান্ডা নাকি বেশি দূরে নয়, কিন্তু কোথায় ভাটকান্ডা মেডো, কিভাবে যেতে হয়? গুগল ম্যাপের ভরসা ছেড়েই দিয়েছি। নিচে একটা হোমস্টে পর্যন্ত এসে পিচ রাস্তা শেষ হলো, তারপর বড়জোর 300 মিটার এসেছি। এখন আর ফোনেও নেটওয়ার্ক নেই। স্থানীয়রা অভয় দিলেন জিমনিতে কোনো সমস্যা হবে না, তবে এই পথে রাস্তা নেই, আছে শুধু বোল্ডার। তাই আপাতত 4x4 লো গিয়ারই ভরসা। जी भटकंडा मेडोज कितनी दूर? थोड़ा ओके, अच्छा अच्छा। কাণ্ড দেখো, গাড়ি দেখে পালাচ্ছে সব। একটা বিপজ্জনক অফরোডিং করে আসার পর পৌঁছলাম এই ভাটকান্ডা মেডোজে। এটা শানগাড়ের থেকে একটু ছোট, আর এতটা উঠে আসতে গিয়ে বেশ দমে ঘাটতি হচ্ছিল। ক্যামেরার ওপারে বিদিশারও একটু ব্রেথ লস হয়েছে, তবে এই ওপরে একবার যদি আসতে পারো তাহলে এই সময়, স্পেশালি এই সান ডাউন হওয়ার সময়, ভিউটা জাস্ট ব্রেথ টেকিং। এক্সট্রিম লেভেল পাগলরা এসে থাকে। হ্যাঁ, ওই যে দুটো কটেজ আর দুটো কাঠের বাড়ি করা আছে, 2-4 জন পাগল এখানে এসেও থাকে। আমরা জানলে আমরাও থাকতাম হয়তো। জাস্ট অ্যামেজিং অ্যামেজিং।
কিন্তু এটা নিজের গাড়ি এবং একটা অফরোডিং গাড়ি ছাড়া এই জায়গা পৌঁছানো খুব মুশকিল, সেই কারণেই তো আমাদের ভিডিও দেখা। মানে যেখানে অন্য কেউ পৌঁছবে না, রেকর্ডিং মোড ট্রাভেল সেখানে পৌঁছানোর চেষ্টা করবে। সবসময় পারতে নাও পারে, কিন্তু চেষ্টাটা 100% থাকবে। তোমরা যেগুলো টাইম ল্যাপস দেখো, অর্থাৎ মুহূর্তের মধ্যে মনে হয় সময় যেন কত এগিয়ে গেল, আলো কত চেঞ্জ হয়ে গেল, সেই শটগুলো নেওয়ার জন্য যে কোথায় কোথায় পৌঁছতে হয় সেটা দেখো। আর এরকমই একটা মেডোজ, এর থেকে আরও বড় সুন্দর সানসেটের সময়টা আলো খেলছিল, দেখেছিলাম শানগড় মেডোজে। তোমরা যদি আমাদের শানগড় সাইট সিইং ব্লগটা মিস করে গিয়ে থাকো, তাহলে লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে থাকলো, ওপরে আই বাটনেও থাকলো। বিস্ময়কর, স্বর্গীয়, রাজকীয়। সচরাচর কোনো জায়গা ঘুরতে গিয়ে প্রকৃতিকে ভারী ভারী বিশেষণে ব্যাখ্যা করাটা আমাদের ঠিক পছন্দ নয়। তবে কোনো লোকেশন যখন ভাটকান্ডার মতো সুন্দর হয়, তখন তার তুলনা খোঁজা বোকামি। এমন আশ্চর্য সৌন্দর্য আমরা সত্যিই আগে দেখিনি। এখানে আসাটা কঠিন মানছি, তবে তোমরা সেঞ্জ ভ্যালি এলে এটা ভুলেও মিস করো না। শীতের সময়টুকু ছাড়া ট্রেকাররা এসে ক্যাম্পিং করেই থেকে যান, নয়তো রায়লা থেকে 8 ঘন্টা ট্রেক করেও এখানে এসে এক বেলায় ঘুরে যাওয়া যায়। কয়েকজন বিদেশি ট্রেকারও আছেন দেখলাম, মানে ওরা ঠিক এই জায়গাগুলোর সন্ধান পেয়ে যান। এটা একটা আশ্চর্যের বিষয়, কিন্তু আমি সব জায়গায় গিয়ে দেখেছি ওই বরফ পড়ছে গঙ্গোত্রী, সেখানেও বিদেশি টুরিস্টরা আছেন, ভারতীয়রা নেই। অ্যামেজিং, মানে ওদের হোমওয়ার্কটা কারা করেন কি জানি। সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে, আমার এটা খুব ফ্যাসিনেটিং লাগে যে বিদেশিরা তারা হিমাচল, গাড়োয়াল এই সমস্ত রিমোট গ্রামগুলোয় গাড়িতে, পাবলিক ট্রান্সপোর্টে, পায়ে হেঁটে পৌঁছে যান। আর প্রচুর ভারতীয় এরকম আছেন যারা মেট্রো সিটিতে থাকেন, তারা ভারত ঘোরেন না, তারা ছুটে যান বাইরে। এই ভাটকান্ডা মেডোজ থেকে দূরের লাইনে যে পাহাড়ের লাইনগুলো দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু স্নো লাইন। আর আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারবে, একদম দূরে, আমি যতটা জুম সর্বোচ্চ যাবে সেই অবধি তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওখানে কিন্তু স্নো ক্যাপড মাউন্টেন্স, এই অক্টোবরে শেষ সিজনের বরফ গ্লেশিয়ারে গলতে যেটুকু বাকি সেইটুকু দেখতে পাচ্ছি। এরপর আবার নভেম্বর ডিসেম্বরে ফ্রেশ বরফ পড়বে, আর তখন কিন্তু আমরা আবার অন্য রূপে হিমালয়কে দেখতে পাবো। চারটে 57 সময় যদি খাওয়া শুরু হয়, তাহলে সেটাকে আর তো লেট লাঞ্চ বলা যায় না, বলা যেতে পারে আর্লি স্ন্যাক্স। তো যাই হোক, আজ আমরা লাঞ্চ স্কিপ করেছি যথারীতি, এবং আমি একটু বসছি। মোটামুটি ওই সাম্ভার যে টিলাটা ছিল, কিছুটা সেই রকম একটা জায়গাতে বসে এই মুহূর্তে ক্যামেরা সেট করে দিয়েছি, এবং তার পাশাপাশি আমরা একটু ভোজন করে নিচ্ছি। এটা কি এখনো পর্যন্ত বেস্ট ভিউ লাঞ্চের সঙ্গে? আনডাউটেডলি। আর বসে বসে মন খারাপও হচ্ছে আমার একটু। মানে ইউ মিন টু সে হিমাচল কুমায়ুনকে হারিয়ে দিল বা গাড়োয়ালকে হারিয়ে দিল? না, ওভাবে তুলনা করি না। কুমায়ুন হয়তো আবার যাব, কারণ কুমায়ুনের লাস্ট টাইম আমরা একটু সমস্যায় পড়েছিলাম, মনের মতো শ্যুট হয়নি। গাড়োয়ালের সঙ্গে এটার কোনো তুলনা নেই, দুটো আলাদা সিজন, দুটোই দুর্দান্ত। কিন্তু আমার একটু মন খারাপ করছে, আগামী সপ্তাহে এই সময় হয়তো বাড়িতে বসে জীবন পাল্টে যাবে। খুব চাপ নিয়ে অফিসের কোনো অ্যাসাইনমেন্ট করছি, সেরকম হবে। মানে জীবন কত কত রকমভাবে চেঞ্জ হয় জাস্ট কয়েকদিনের অন্তরে, সেটাই ভাবছি। ঘরের ছেলে ঘরে ফেরা যাক। হাতগুলো জমে যাচ্ছে, জাস্ট 5:10 বাজে, মানে দাঁড়িয়ে থাকা গেল না আর, জাস্ট এত ঠান্ডা লাগে। যেরকম টেম্পারেচার এখানে হয়, মানে অলরেডি মনে হয় 6 হয়ে গেছে। এখানে
এখন যা অবস্থা তাতে বুঝতে পারছি মোটামুটি এই বিকেল এই সময় বোধহয় 7 ফাতে নেমে গেছে। আর এখানে কিন্তু নভেম্বর ডিসেম্বর ইনঅ্যাক্সেসিবল থাকে, মানে তোমরা বরফের জন্য পৌঁছতে পারবে না কেউ। আর সেটা তো আমরা যে রাস্তা দিয়ে এলাম তাতে দেখতেই পেলাম। এরপর আমরা বোধহয় উল্টো দিকে চলে গেছি, সম্ভবত আমাদের এদিক দিয়ে যেতে হবে। একজন খুব দায়িত্ব নিয়ে বলল সে এসছে। এক্সকিউজ মি, আমি হাঁপাচ্ছিলাম তখন কেন জানো? যেটা বললো না, যেটা না, আজকে অসাধারণ সার্ভিস। টাইম ল্যাপসের যেটা দিয়ে শ্যুট হবে সেটা তিনি বের করে নিয়ে উঠতেই ভুলে গেছেন। আমি দ্বিতীয়বার নেমে গেছি, দ্বিতীয়বার তুলে এনেছি। এই পুরো ব্যাপারটা আমি 2 বার করেছি। होती बार एरकम बड़े बड़े देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। পাহাড়ে বেড়াতে এসেছি, ওদের কাছে দেবভূমি বলে নয়, নিজের নোংরা নিজের গার্বেজ নিজে ক্যারি করবে। স্যান্ডউইচের পর আমাদের সঙ্গে যে প্লাস্টিক ছিল, আর আমরা শুধু হিমাচল বলে নয়, আর সব জায়গাতেই আমরা প্লাস্টিক বটলস একদমই ক্যারি করি না। স্টিল বটলস ক্যারি করো, ওতে করে জল ঢেলে নিয়ে এসো। আর বাকি সমস্ত প্লাস্টিক ডাম্প হবে বিনে। একদম, না হলে পাহাড় বাঁচবে না, আর পাহাড় না বাঁচলে আমরা বাঁচবো না। ঠান্ডা কেমন? ঠান্ডাটা লাগছে, সত্যি লাগছে। আমি তো মানে টুপিটা আগেই পরে নিয়েছি, ওই জন্য। এখানে আমরা জ্যাকেট পরা শুট করছি, উল্টো দিকে হিমাচলি আন্টিরা আমাদের দেখছে। হ্যাঁ কেটেছে কেটেছে। আমি একটা কথা বলবো, কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে না তো? কি কথা? আমি বলবো, বুঝবো কন্ট্রোভার্সিয়াল কি। আচ্ছা আমি বলছি, হ্যাঁ, আমাদের জায়গায় অনেকে হলে না এই ট্রিপটা করে অনেক কিছু দাবি করে নিত। আর আমি জানি আমরা ফিরে যাব, এডিট করব ভদ্র লোকের মতো প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার ব্লগগুলো আপলোড করব। কোনো হাইপ করব না, কোনো উচ্চাটন করব না, কোনো বাংলায় প্রথমবার লিখব না। বাবারে, আমি অফ রোডিং এ গিয়ে তো মরেই যাচ্ছিলাম, ও লিখবো না। আমাদের থাম্বনেলে ওরকম ক্লিকবেট থাকবে না, আমাদের থাম্বনেলে ক্লিকবেট থাকবে না। আমি জানি না, তারপরেও তোমাদের যদি মনে হয় তোমরা অন্যদের মানে ওইগুলোকে সাবস্ক্রাইব করবে আর আমাদের কম দেখবে বা আমাদের সঙ্গে রিলেট করতে পারবে না, দেখো রিয়েল লাইফে কিন্তু অত ড্রামা হয় না। রিয়েল লাইফে এরকমই হয়, ওটা মানে ইয়াশ রাজের মুভির মতো হয় না। আর বাঙালির ডিকশনারিতে সব সময় হয়তো টাফ রাস্তা, অফরোডিং এসব বললেই হয়তো অনেকেরই প্রথম মনে হয় সান্দাকফুর কথা, কিন্তু ঘুরবে না। যারা এই রুটে আসবেন আমার মনে হয় তারা বাস্তবটা অন্যরকমই দেখবেন। আরেকটা জিনিসও আছে। सेब खा लो। हाँ सेब खाओ, सेब। सेब खाए, चलिए भैया हमको सेब दे रहे हैं, हम थोड़ा वीडियो में भी ले रहे हैं। আমি ওনাকে হাত নেড়েছিলাম, তোমরা ভিডিওই দেখেছো। আমি ওনাকে হাত নেড়েছিলাম, তোমরা ভিডিওই দেখেছো, শুধু সেই কারণে নেমে এসেছি। एक दीजिए, हम दोनों खा लेंगे। ये साइज में छोटा है। छोटा ही दे हाँ, दीजिए, हाँ। छोटा ही दे दीजिए, इतना नहीं चाहिए भैया। आप एक बस दे बस दो। बस, थैंक यू भैया, पेड़ थैंक का यू। है? हाँ जी, पेड़ का ही। आपके घर के। नमस्ते जी। नमस्ते thank you। जी। Okay। आपका नाम तो बताओ। दौलत। দৌলত। জি, আরে আরে বাপ রে বাপ, এই হচ্ছে আসল দৌলত। মন বড় হওয়া চাই, দেখলে তো। নমস্তে, থ্যাংক ইউ, বাই। দেখলে তো কোনটার কথা বলছিলাম, মানে এই ভগবান যেন শুনতে পেয়েছে কি বলছে, আমার চোখে জল চলে এসেছে। এই যে বলি না হিমাচলীরা মাটির মানুষ, মানে
এত সরল, এত উদার। অনুরোধ সত্ত্বেও কিছুতেই লিফট নিলেন না দৌলত ভাইয়া। গাড়িতে নাকি ওর মাথা ঘোরে। তবে আজ আরেকটা আলাপ পর্ব এখনো বাকি। সত্যি বলতে কি আমাদের ভাটকান্ডা আসার প্ল্যানই ছিল না। লিখিত রামজির সঙ্গে আলাপ না হলে এই স্বর্গ বোধহয় অদেখাই থেকে যেত। এই রাস্তা ধরে অফরোডিং করে আমরা উঠেছিলাম ভাটকান্ডা মেডোজে, নেমে এলাম। এখানেই দেখো রাস্তায় পিচের লাইন শেষ হয়ে গেছে, মোটামুটি যে কোনো গাড়ি এই পর্যন্তই আসতে পারবে। আর এখানে রয়েছে বনশ গ্রিন হোমস্টে। গরম গরম ধোয়া ওঠা আদা দেওয়া চা চলে এসেছে, এবং সেটা যে পেয়েছি এটা আজকে আমাদের লাক। আর সেটা যে পেয়েছি সেটার ক্রেডিট হচ্ছে একজনের, যার নাম লিখিত রামজি। ওনার সঙ্গে আমাদের ওই দিক গতকাল থেকে। আলাপ হয়েছিল শানগড় মেডোজে বেড়াতে গিয়ে। তো উনি আমাদের বলেছিলেন যে আপনারা রায়লা অব্দি আসছেন, ভাটকান্ডা যাবেন না, ভাটকান্ডা গিয়ে সানসেট দেখুন। ওনার আইডিয়াতেই আজ আমাদের এখানে আসা। রাস্তাতেই ওনার হোমস্টে পড়ে, জাস্ট একবার থেমেছি, দেখা করবো, একটু আড্ডা ওনার মারবো। হোমস্টেটার নাম হচ্ছে বনশ গ্রিন হোমস্টে। সেটা তোমরা ভাটকান্ডা গেলে যেখানে মোটরেবল রাস্তা শেষ হয় অফরোডিং এর আগে, সেখানেই ওনার হোমস্টেটা। আর এই বনশ ওনারই ছেলে, তার নামেই হোমস্টে। आपको कुछ समझ में आया हम क्या बोले? हाँ बोला जहाँ पे रास्ता पहुँचता है हाँ वहाँ तक आने का है, वहाँ पे ये होम स्टे है। हाँ तो मतलब भैया जी अभी बांग्ला भी सीख गए हमारे चक्कर में। हाँ, थोड़ा तो समझा रही है। यहाँ पे जैसे बंगला के लोग आते रहते हैं, वो बात करते रहते, तो उनकी बातें थोड़ा थोड़ा समझ आने लग लोग रही यहाँ है। ट्रेक करने ज्यादा आते हैं। ट्रैक करने भी और घूमने भी, जैसे रूपीरेला वाटरफॉल, हाँ ट्विन टावर और भाटकंडा। यहाँ तो 1200 से हम शुरू करते, जैसे ऑफ सीजन में भी हमारा 2-2,500 से ऊपर नहीं जाता। मतलब 1200 में डबल बेड मिल जाता है। हाँ डबल बेड मिल जाता डबल बेड मिल जाता है। कितने रूम्स हैं? 6 रूम। 6 रूम। जैसे कहीं रूम के लिए पूछेंगे वो आपको 4,000-5,000, कुछ लोगों को लगता है कि 4-5 हज़ार का रूम बहुत अच्छा होगा। यदि आपको 4-5 हज़ार का रूम और हमारा रूम देख के, जैसे वॉशरूम हमने बहुत अच्छे दिए, 8-10 के वॉशरूम हमने दे रखे हैं, क्योंकि जैसे दूर से गेस्ट आते हैं उनको आके अच्छा लगे, और एक पारिवारिक जैसा माहौल हम देने की कोशिश करते हैं। এটা হচ্ছে হিমাচলি পোলাও, আর এটা কিন্তু স্পেশালি তখন তৈরি করা হয় যখন ওদের বাড়িতে কোনো গেস্ট আসেন। এবং আমরা এইটুকু সময় হয়তো 10 মিনিট হয়েছে বসে চাটা খাচ্ছি আর আড্ডা মারছি, হঠাৎ কি করে যে এটা বানিয়ে নিয়ে চলে এলেন দিদি, মানে জানি না আমি আজকে যে কি কি হচ্ছে। ম্যাজিক, মানে লাইফে ফার্স্ট টাইম আমরা এটা টেস্ট করব। পোলাও, এটা হিমাচলিরা বলেন, আমাদের মালপোয়ার কাছাকাছি টেস্ট, একটু আলাদা, দুর্দান্ত খেতে। আর এটা কিন্তু একদম হোমমেড। আমরা খাওয়া দাওয়া করে এইবার এই পথ ধরে সোজা সেঞ্জের দিকে রওনা দেব। আজ পূর্ণিমা। সেই সন্ধে আড্ডার পর আমরা যখন উঠলাম ততক্ষণে ওয়ানশ গ্রিন হোমস্টেতে আলো জ্বলে গেছে। কথায় কথায় মনেই ছিল না আজ কোজাগরির রাত। সেঞ্জের ফিরতি পথ ধরেছি, ঝকঝক করছে জিমনির হেডলাইট, আর উত্তরাইয়ের ড্রাইভে মাঝে মাঝেই উঁকে দিচ্ছে থালার মতো গোল চাঁদ। পাহাড় বেয়ে নেমে এসেছে জ্যোৎস্নার আলো। ফেরার পথে রায়লার রূপ দেখে অজান্তেই মনে পড়ল আরতি মুখোপাধ্যায়ের সেই দুটো লাইন, এই মোম যোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। তবে সেঞ্জ বেড়ানোর গল্পটা ওখানেই থামেনি। আমাদের আইটিনারিতে তখনও বাকি রুপি রায়লা ঝর্ণা। তাই পরদিন সকাল সকালই রওনা দিলাম ছোট্ট হাইকে।
এই রাস্তা ধরে হেঁটে আসছিলাম, মোটামুটি 10-11 মিনিট হেঁটে আসার পর যে পরিস্থিতিটা দেখলাম সেটা হচ্ছে এখানে। আর এটা দেখে বিদিশা যথেষ্ট হতাশও হয়েছে। এই হচ্ছে রাস্তা নামক কোনো একটা বস্তু, যেটা বেসিক্যালি হচ্ছে একটা এরকম খাড়া পাহাড়, তার খাদ। লোকালসরা বলছেন এখান দিয়ে চলে যেতে পারবেন, কিন্তু আমাদের সেই রকম জুতোও নেই, আর সব থেকে বড় কথা সেই অভ্যেসটাও নেই। এই যে রিভার বেডটা, অ্যাকচুয়ালি এই রিভার বেডটা দিয়েই সোজা সামনে এগোতে হয়। এখানে এই জায়গাটায় রাস্তা ছিল, কিন্তু লাস্ট যখন বন্যা হয় তখন এই রাস্তাটা পুরো ভেঙে গেছে। এই জায়গাটা থেকে একটু আগে একটা জেসিবিও দেখেছিলাম। এই রাস্তাটা ধরে আরও খানিকটা যাওয়া যেত, আগে মোটরেবলই ছিল, গাড়িতেই যাওয়া যেত, আর তারপর শেষ কয়েকশো মিটার হেঁটে যেতে হতো। এবং এই যে নদীটা আসছে দেখছো, মোটামুটি ওই পাহাড়টা টার্ন করে আরও একটু গেলে, হেঁটে গেলে রুপি রায়লা ওয়াটারফল দেখা যায়। সেটা এখান থেকে খুব বেশি হলে বোধহয় 600 মিটার 500 মিটার হবে, কিন্তু আনফর্চুনেটলি আমরা মনে হচ্ছে না আজকে সেই রকম একটা দুঃসাহস দেখাতে গিয়ে কোনো লাভ হবে বলে। খরস্রোতে বয়ে আসছে সেঞ্জ নদী, আর 5 থেকে 600 মিটারের মধ্যেই রায়লা ওয়াটারফল। কিন্তু এইটুকু ডিস্টেন্স মনে হচ্ছে আজ এবারের মতো অধরাই থেকে যাবে। ওই চায়ের কাপ আর ঠোঁটের মতো কাছাকাছি আসা আর হবে না। তো এইরকম একটা পরিস্থিতি, আমাদের আরও অনেক কিছু সেঞ্জে দেখার আছে, শুধু তো রুপি রায়লা ওয়াটারফল দেখলে হবে না, যার জন্য আমরা এই অ্যাডভেঞ্চারাস ট্রেকিংয়ের আইডিয়াটা আপাতত ড্রপ করছি। আমরা সেদিন ঝর্ণা পর্যন্ত পৌঁছতে পারিনি, তবে সেঞ্জ রিভার সাইডের কাব্যজির পাঠানো ভিডিওতেই দেখে নিলাম রুপি রায়লাকে। তারপর পাহাড়ি আঁকামাকা পথে আবার ছুটলো জিম্মি। এবার ডেস্টিনেশন দেউড়ি। তবে সে গল্প না হয় পরের কোনো পর্বে হবে। আগে বলো আজকের এই পর্বটা কেমন লাগলো, কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। জানিও হিমাচল সিরিজ তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। যে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নম্বরে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে যত বেশি করে পারো তোমার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে বেল আইকনে ক্লিক করে চেক করে দেখে নিও অল নোটিফিকেশন এনেবল আছে কিনা। আমাদের বেড়ানোর সব টাটকা আপডেট পেতে চোখ রাখো ইনস্টাগ্রাম আর ফেসবুকে। ওখানেও লাইক ফলো করে নিও রেকর্ডিং মোড। আসবো আরেকদিন, আজ যাই।